হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে যেটা থেকে ডিসকাস করব সেটা হলো পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তো এই যে পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, এটা ট্যাট ওয়ানেও আছে, ট্যাট টুর ক্ষেত্রেও আছে, এবং প্রতি বছর ট্যাট ওয়ান হোক কিংবা ট্যাট টু হোক, প্রতি বছর কিন্তু এই টপিক থেকে কোশ্চেন আসতে দেখা যায়। তোমরা 2016 থেকে 2022 পর্যন্ত কোশ্চেন আনসারগুলি প্রিভিয়াস ইয়ারগুলি অ্যানালাইসিস করে দেখবে, তাহলে দেখবে কোনো বছরে কিন্তু পেঁয়াজে থেকে কোশ্চেন মিস যায় না। এক দুইটা কোশ্চেন অবশ্যই আসে। পেঁয়াজে, কোয়েলব্যাক, বাইগটস্কি এইগুলি থেকে প্রতি বছর 4 নাম্বার 5 নাম্বার তো আসেই আসে। তো এগুলি একদমই মিস করা যায় না। আর আমাদের এই থিওরিগুলো একদম ডিটেলসে জানতে লাগবে, কারণ কোথায় থেকে কোশ্চেন আসে বলা যায় না। যদি আমরা একদম কনসেপ্টটা ক্লিয়ার থাকে, ডিটেলসে আমরা জানি, তাহলে কিন্তু এই যে পেঁয়াজে বলো কগনিটিভ, তারপর পেঁয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট, বাইগটস্কি, দেন কোয়েলবার, এই থিওরিগুলো থেকে যেখান থেকে কোশ্চেন আসুক না কেন আমরা কিন্তু আনসারটা করতে পারবো। সেটার জন্য আমাদের দরকার কনসেপ্টের। আমরা যতই কোশ্চেন আনসার পড়ি না কেন আমাদের এনাফ না, তার জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে লাগবে। সো আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার ডিসকাস করব, কিন্তু তোমরা এই কোশ্চেন আনসারগুলি দেখার আগে বা এগুলি পড়ার আগে তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করে নেবে। আর কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের এখানে ক্লাস রয়েছে, ডিপলি ডিসকাস করা ক্লাস আছে, এবং একদম নিউভাবেও ক্লাস করা হয়েছে, খুব ডিপলি ডিসকাস করা হয়েছে, একদম সিস্টেমেটিক ওয়াইজ করা হয়েছে। পেঁয়াজে থেকে বা সিডিপি প্রতিটা টপিক থেকে, ট্যাট টু সিলেবাসের আর্টসের প্রতিটা সাবজেক্ট থেকে প্রতিটা টপিকেই ডিপলি ডিসকাস করা আছে, কনসেপ্ট ক্লাস আছে, সেই ক্লাসের পিডিএফ নোটস আছে, মক টেস্ট আছে, প্র্যাকটিস সেট আছে। এই সম্পূর্ণটা তোমরা পেয়ে যাবে চাণক্য বেচে। চাণক্য বেচটা তোমরা পেয়ে যাবে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। তো সেখান থেকে যদি তোমরা চাণক্য ব্যাচটা নাও, তাহলে তোমরা এগুলি কনসেপ্ট ক্লাস, কোশ্চেন আনসার, পিডিএফ নোটস, দেন ওইটার মধ্যে মক টেস্ট পাবে, প্র্যাকটিস সেট পাবে, সম্পূর্ণটা ফুল প্যাকেজটা কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। এখন আসি আজকের ক্লাসে কোশ্চেন আনসারগুলি। তো আমরা আজকের ক্লাসে 32 ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করব পেঁয়াজে থেকে, পেঁয়াজে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকে। ওকে, তো তোমাদের আগে একটা শর্টে বলে দিচ্ছি, এই যে পেঁয়াজের ট্যাট টু বা ট্যাট ওয়ান সিলেবাসে রয়েছে, পেঁয়াজের একটা থিওরি রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। পেঁয়াজে কিন্তু আরেকটা মোরাল ডেভেলপমেন্ট থিওরিও আছে, কিন্তু সেখান থেকে কোশ্চেন আসে না, ওইটা সিলেবাসে নেই। পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি থেকেই কোশ্চেন আসতে দেখা যায়, আর সিলেবাসের মধ্যে এটা মেনশন করা আছে। তো পেঁয়াজে হলো যে পেঁয়াজে একজন মনোবিদ সাইকোলজিস্ট, তিনি কোথাকার, তিনি হলেন সুইজারল্যান্ডের, তার জন্য তাকে সুইস সাইকোলজিস্টও বলা হয়, যেটা 2022-এ কিন্তু এসেছিল, যে যে সুইস সাইকোলজিস্ট, রাশিয়ান সাইকোলজিস্ট কোনটা বলা হয় তখন, সেটা কী ছিল, সুইস সাইকোলজিস্ট, কিন্তু তিনি হলেন সুইজারল্যান্ডের মনোবিদ। তো তিনি একটা থিওরি দিয়েছেন। থিওরিটা কী দিয়েছেন, সেটার নাম মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশ, বা তার আধুনিক একটা নাম জ্ঞানমূলক বিকাশ, বা এটাকে প্রজ্ঞামূলক বিকাশও বলা হয়। আর যদি ইংরেজিতে দেখি কগনিটিভ ডেভেলপমেন্ট বলা হয়। পেঁয়াজের যে ফেমাস থিওরিটা সেটা কি, কগনিটিভ ডেভেলপমেন্ট। এই কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে তিনি 4টা স্টেজেসের কথা বলেছেন। এই 4টা স্টেজের মধ্যে তিনি বলেছেন যে তিনি যে গবেষণা করেছেন, কাকে নিয়ে করেছেন, শিশুদের নিয়ে করেছেন। তো শিশুদের যে বৌদ্ধিক বিকাশ, শিশুদের যে বৌদ্ধিক বিকাশটা হয়, সেটা একটা ধাপে ধাপে হয়, স্তরে স্তরে হয়। সব স্টেজের মধ্যে কিন্তু সেম ওয়েতে হয় না, কোনো স্টেজে বেশি ডেভেলপমেন্ট হয়, কোনো স্টেজের মধ্যে একটু কম হয়। তো এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। তো পেঁয়াজে বলেছেন শিশুদের যে ডেভেলপমেন্টটা সেটা হলো একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস, সবসময় সমান থাকে না, কোনো জায়গাতে কম হয়, কোনো জায়গাতে বেশি হয়, এটা স্তরে স্তরে হয়। আর এরকম স্তরে স্তরে যে হয়, তিনি সেই 4টা স্তরে ভাগ করেছেন। তিনি তার কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে 4টা স্তরে ভাগ করেছেন। সেই 4টা স্তর কি, সেই 4টা স্তর হলো যে সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, দেন ফর্মাল অপারেশনাল স্টেজ। সেন্সরি মোটর স্টেজ হলো কি, সেন্সরি মোটর স্টেজ হলো 0 to 2 ইয়ার্স। তারপর সেকেন্ড প্রি অপারেশনাল স্টেজ, সেটা কি, সেটা হলো 2 to 7 ইয়ার্স। তারপর কনক্রিট অপারেশনাল স্টেজ, সেটা হলো 7 to 11 ইয়ার্স। অ্যান্ড লাস্ট ওয়ান হলো ফর্মাল অপারেশনাল স্টেজ, সেটা হলো 11 অ্যাবাভ, মানে 11 বছরের বড়। তো এই 4টা স্টেজের মধ্যে তিনি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছেন, যেরকম অবজেক্ট পারমানেন্স নিয়ে আলোচনা করেছেন, তারপর কনসেন্ট্রেশন নিয়ে, ইগোসেন্ট্রিজম নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছেন। যারা কনসেপ্ট ক্লাস দেখেছো তোমরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারবে, যারা দেখোনি তোমরা দেখে নেবে, তাহলে তোমরা জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবে। তো এই 4টা স্টেজের কথা তিনি বলেছেন। কে বলেছেন, পেঁয়াজে। কোথায়, তার কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিতে। তাছাড়া এই থিওরিতে তিনি আরও ইম্পর্টেন্ট 3টা টার্মও ইউজ করেছে। সেগুলি কি, সেগুলি
হলো স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন। স্কিমা মানে কি? স্কিমা মানে হলো ইনফরমেশান, কোনো কিছু একটা ইনফরমেশান আর কোনো একটা নলেজের একদম সবচেয়ে ক্ষুদ্রতম এককও বলা হয় স্কিমা। মানে বেসিক্যালি বলতে হবে, একটা এক্সাম্পলের সাহায্যে বোঝাচ্ছি। ধরো একটা বাচ্চা কী করলো, একটা বাচ্চা একটা কুকুরকে দেখলো, কুকুরকে দেখে সে চিনলো যে কুকুরের 4টা পা আছে, এটা কুকুর। তো এটা কি ইনফরমেশান নিল, তো এটা স্কিমা। এখন সে কী করলো, সে যখন ধরো একটা বিড়াল দেখলো বা সে একটা গরু দেখলো, সেটা দেখে সে ভাবলো এটারও তো 4 পা আছে, গরুরও 4 পা আছে, তার মানে এটাও হয়তো বা কুকুরই। তো এটা হলো অ্যাসিমিলেশন, মানে নতুন কোনো একটা ইনফরমেশন অ্যাড হলো। অ্যাসিমিলেশনের পরে আসবে অ্যাকোমোডেশন বা অ্যাডাপ্টেশনও বলা হয়। এটার মধ্যে কি হয়, সে বুঝবে যে না, আগে যেটা দেখেছিলাম 4টা পা ছিল কিন্তু সেটা কুকুর, আর এটা হলো বিড়াল বা এটা হলো গরু, মানে সে কুকুর বা বিড়াল এগুলোর মধ্যে ডিফারেন্স করতে সে শিখে গেছে, নতুন আগে ইনফরমেশনটাকে চেঞ্জ করেছে, মডিফাই করেছে, পরিবর্তন করেছে। তো এখানে এসে স্কিমাটা পরিবর্তন হয়েছে। তো এগুলি হলো কি, যে জ্ঞানের যে নলেজের বা জ্ঞানের যে এককগুলো। আর আমার সবচেয়ে ক্ষুদ্রতম হলো স্কিমা। তো প্রথমে স্কিমা, তারপর অ্যাসিমিলেশন, তারপর আসে অ্যাকোমোডেশন। তো এইগুলি বলেছেন পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিটাতে। ওকে, সো এখন আসি কোশ্চেন আনসারে। সো ফার্স্ট ওয়ান, পিয়াজে কোন দেশের মনোবিদ? পিয়াজে কোন দেশের মনোবিদ? একটু আগেই বলেছিলাম সুইজারল্যান্ডের। পিয়াজে সুইজারল্যান্ডের মনোবিদ, সুইস সাইকোলজিস্ট। আর পিয়াজের ফুল ফর্মটাও তোমরা দেখে নেবে, সেটা 2022-এ এসেছে। সেটা কি হবে? জিন উইলিয়াম পিটসে পিয়াজে। ওকে, তো এটা হলো জিন পিয়াজের যে ফুল ফর্মটা, তার পুরো নাম, এবং তিনি কোথাকার লোক? সুইজারল্যান্ডে, তাই সুইজারল্যান্ডে মনোবিদ, সুইস সাইকোলজিস্ট বলা হয়। এটাও কিন্তু 2022-এ এসেছে। নেক্সট, মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশের আধুনিক নামকরণ কি? যে মানসিক বিকাশ বা বৌদ্ধিক বিকাশের যে আধুনিক নামকরণ, সেটা হলো জ্ঞানমূলক বিকাশ। কি বিকাশ? জ্ঞানমূলক বিকাশ। জ্ঞানের ক্ষুদ্রতম একক, যে নলেজের সবচেয়ে ক্ষুদ্রতম একক কোনটা? সেটা হলো স্কিমা। কি হবে? স্কিমা। স্কিমা মানে কি? পকেট অফ ইনফরমেশন, যে ইনফরমেশনটা, সেটা হলো স্কিমা। তো স্কিমা কি, অ্যাসিমিলেশন কি, অ্যাকোমোডেশন কি, এটা তোমরা একটু আগে আমি বলেছি। এবং আরও ডিটেলসে জানতে চাইলে তোমাদের কনসেপ্ট ক্লাস দেখতে লাগবে। সেটার জন্য তোমরা চাণক্য ব্যাচটা নিতে পারো, সেখানে খুব সুন্দরভাবে ডিটেলসে কিন্তু প্রতিটা টপিকই আলোচনা করা হয়েছে। তোমরা সেটা নিলে দেখলে বুঝতে পারবে যে কত ইনফরমেশন, কোয়ালিটিফুল ক্লাসেস রয়েছে, নোটস রয়েছে, মক টেস্ট রয়েছে, সম্পূর্ণটা পেয়ে যাবে চাণক্য ব্যাচের মাধ্যমে। সেটা কোথায় পাবে? দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে। এনিওয়ে, নেক্সট রয়েছে পিয়াজে জ্ঞানমূলক বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ আছে। পিয়াজে যে জ্ঞানমূলক বিকাশ রয়েছে, বেসিক্যালি যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি রয়েছে, সেটার মধ্যে কয়টা স্তরের কথা বলে, কয়টা স্টেজেসের কথা বলা হয়েছে। সেখানে 4টা স্টেজের কথা বলা হয়েছে। কয়টা? 4টা স্টেজেসের কথা বলা হয়েছে। কি কি? সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কনক্রিট অপারেশনাল স্টেজ, ফর্মাল অপারেশনাল স্টেজ। নেক্সট রয়েছে প্রজ্ঞামূলক বিকাশের উপর কে দীর্ঘদিন গবেষণা করেন। যে প্রজ্ঞামূলক বিকাশ মানে কগনিটিভ ডেভেলপমেন্টের উপর কে অনেক দিন ধরে গবেষণা করেছেন। কে করেছেন? পিয়াজে করেছেন। পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশের উপর দীর্ঘদিন গবেষণা করেছেন, তারপরেই কিন্তু তিনি থিওরিটা দিয়েছেন। পিয়াজের মতে ব্যক্তির অভিযোজনে যে প্রক্রিয়াগুলি সমন্বয় প্রয়োজন, সেগুলি কি কি? সেগুলি হলো আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিককরণ। এগুলি হলো কি? এগুলি হলো পিয়াজের মতে ব্যক্তির যে অভিযোজন, সেই প্রক্রিয়ার কিছু সমন্বয় প্রয়োজন, আত্মীকরণ, সহযোজন এবং সাংগঠনিককরণ। নেক্সট রয়েছে কয়েকটি প্রাক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য। এই যে প্রাক সক্রিয়তার স্তর কোনটা? এটা হলো প্রি অপারেশনাল স্টেজ। বেঙ্গলি নামের সাথে সাথে তোমরা ইংলিশ নামগুলি মনে রাখবে। দেখবে সিডিপির মধ্যে অনেকগুলি টার্ম রয়েছে, ইংলিশ টার্মগুলি মনে রাখতে তোমাদের বেশি ইজি হবে। তো প্রাক সক্রিয়তার স্তর হলো প্রি অপারেশনাল স্টেজ। এই যে সেকেন্ড স্টেজ যেটা রয়েছে, সেটা প্রি অপারেশনাল স্টেজ, যেটা 2 to 7 ইয়ার্স। এই স্টেজের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি? যেরকম বাস্তববাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা ইত্যাদি। এগুলি হলো প্রি অপারেশনাল স্টেজের কিছু বৈশিষ্ট্য। কনসেপ্টটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। নেক্সট রয়েছে প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি বিষয় হলো পরিণমন, সামাজিক মিথস্ক্রিয়া, ভারসাম্য ইত্যাদি। যে প্রজ্ঞামূলক বিকাশ রয়েছে, প্রজ্ঞামূলক ক্রমবিকাশ রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্টের যে থিওরিগুলি রয়েছে, কগনিটিভ ডেভেলপমেন্টের যে স্টেজেসগুলো রয়েছে, সেগুলিকে একটার পর একটা রয়েছে, একটা স্টেজের পর একটা স্টেজ। প্রথম সেন্সরি মোটর স্টেজ, তারপর প্রি অপারেশনাল, তারপর কনক্রিট, তারপর আসবে ফর্মাল অপারেশনাল স্টেজ। একটা স্টেজের পর একটা স্টেজে এসে, আর প্রতিটা স্টেজের মধ্যে কিন্তু এই যে পরিণমন, ম্যাচুরেশন বা সমাজের সাথে কীভাবে মিথস্ক্রিয়া করবে, সমাজের সাথে কীভাবে মানিয়ে চলবে, কীভাবে ব্যালেন্স করবে, ভারসাম্য থাকবে, এই সবগুলি কিন্তু শিশুর যে বৌদ্ধিক বিকাশ হয় সেগুলির সাথে সম্পর্কিত। তো তার জন্য এগুলি কি? এগুলি হলো প্রজ্ঞামূলক
প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সঙ্গে সংশ্লিষ্ট কিছু বিষয়। পিয়াজের মতে প্রজ্ঞামূলক বিকাশের ক্রম পর্যায়গুলি কী কী? যে পিয়াজের মতে কগনিটিভ ডেভেলপমেন্টের যে ক্রম পর্যায় মানে স্টেজেসগুলা, সেই স্টেজেসগুলো বা স্তরগুলি কী কী? সংবেদনচালকমূলক, তারপর প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর, তারপর যৌক্তিক সক্রিয়তা স্তর। যৌক্তিক বা এটাকে আরেকটা কী বলা হয়, এটাকে কিন্তু আবার বলা হয় লাস্টে যেটা আছে ফর্মাল অপারেশনাল স্টেজ। কী বলা হয়? ফর্মাল। এই যে সংবেদনচালকমূলক হলো সেন্সরি মোটর স্টেজ, প্রাক সক্রিয়তা স্তর হলো প্রি অপারেশনাল স্টেজ, মূর্ত সক্রিয়তা স্তর কোনটা? এটা হলো কনক্রিট অপারেশনাল স্টেজ। তারপর আসবে কি? তারপর আসবে ফর্মাল অপারেশনাল স্টেজ। ওকে, তো এক একটা স্টেজ কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলির মধ্যে কিছু বৈশিষ্ট্য রয়েছে, ওইখান থেকেও কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। নেক্সট, মূর্ত সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য। এই যে মূর্ত সক্রিয়তা স্তর রয়েছে সেটা কোনটা? মূর্ত সক্রিয়তা স্তর হলো কনক্রিট অপারেশনাল স্টেজ। কনক্রিট অপারেশনাল স্টেজ হলো মূর্ত সক্রিয়তা স্তর। এটার কিছু বৈশিষ্ট্য যেরকম সংরক্ষণ, ক্রমপর্যায়, সংখ্যার ধারণা, শ্রেণীকরণ। তো শ্রেণীকরণ করতে পারে বা ধরো ক্রমপর্যায় মানে সাজাতে পারে যে কোনটার পরে কোনটা হবে, সংরক্ষণ করতে পারে, সংখ্যার যে ধারণা রয়েছে সেটা করতে পারে, ক্লাসিফিকেশন করতে পারে। তো এগুলি আসে কোন? মূর্ত সক্রিয়তা স্তরে থাকাকালীন সময়ে। তো এগুলি হলো কনক্রিট অপারেশন স্টেজের কিছু বৈশিষ্ট্য বা ফিচার্স। আর মূর্ত সক্রিয়তা স্তর যেটা কনক্রিট অপারেশন স্টেজ, এজ হলো 7 to 11 ইয়ার্স। 7 to 11 ইয়ার্স মূর্ত সক্রিয়তা স্তর, 3 নম্বর স্টেজ। নেক্সট, পিয়াজে ছিলেন একজন জৈব বিশারদ। পিয়াজে ছিলেন একজন কি? জৈব বিশারদ। পিয়াজে নিজেকে মনে করতেন, পিয়াজে নিজেকে কি মনে করতেন? জেনেরিক এপিস্টেমোলজিস্ট। কি মনে করতেন? জেনেরিক এপিস্টেমোলজিস্ট মনে করতেন। পিয়াজের মতে অভিযোজন প্রক্রিয়া দুটি হলো আত্তীকরণ এবং সহযোজন। পিয়াজের মধ্যে দুইটি প্রক্রিয়া রয়েছে, অভিযোজন প্রক্রিয়া রয়েছে, একটি আত্তীকরণ, একটি হলো সহযোজন। স্কিমার সম্প্রসারণের দুইটি প্রক্রিয়া হলো অভিযোজন এবং সাংগঠনিকরণ। যে স্কিমার সম্প্রসারণের দুইটি প্রক্রিয়া, একটি হলো অভিযোজন আর একটি হলো সাংগঠনিকরণ। পিয়াজের তথ্য গুরুত্ব আরোপ করে, পিয়াজের তথ্য গুরুত্ব আরোপ করে কিসের উপর? ভাষা এবং ধারণা গঠনের উপর, মূর্ত অভিজ্ঞতা সমূহ, বাচনিক এবং সাংস্কৃতিক উপায়, যুক্তিভিত্তিক চিন্তার মূল্যায়নের উপর। যে পিয়াজের যে তথ্যটা রয়েছে, তার যে থিওরিটা রয়েছে, এটা কিসের উপর গুরুত্ব করে? যে শিশুদের কীরকম ভাষা হবে, ভাষার যে ধারণাটা কীভাবে বিকাশ হবে, কীরকমভাবে গঠন হবে সেটার উপর, তারপর মূর্ত অভিজ্ঞতা সমূহের উপর, বাচনিক বা তার সাংস্কৃতিক উপর, যৌক্তিক তার যে যুক্তি লজিকের সাথে কী চিন্তা ভাবনা করবে সেগুলির উপর গুরুত্ব আরোপ করে কি পিয়াজের যে থিওরিটা রয়েছে সেটা, অর্থাৎ কগনিটিভ ডেভেলপমেন্ট। নেক্সট রয়েছে পিয়াজে ছিলেন ব্যক্তি নির্ভর নির্মাণের প্রবক্তা। যে ব্যক্তি নির্ভর নির্মাণবাদের প্রবক্তাকে পিয়াজে, এরকমভাবে আসতে পারে যে ব্যক্তি নির্ভর নির্মাণবাদের প্রবক্তাকে পিয়াজে। পিয়াজের মতে কোন স্তরে আরোহী এবং অবরোহী যুক্তি পরিলক্ষিত হয়? নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরে, অর্থাৎ ফর্মাল অপারেশনাল স্টেজ, লাস্ট স্টেজ ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে যে শিশুদের মধ্যে আরোহী অবরোহী যুক্তি পরিলক্ষিত করা হয়। কার মতে? পিয়াজের মতে। পিয়াজে শিশুকে বলেছেন যুবক বিজ্ঞানী। কি বলেছেন? ইয়াং সায়েন্টিস্ট বলেছে। পিয়াজে বলেছেন শিশুরা হলো ছোট বিজ্ঞানী। শিশুরা কি? শিশুরা হলো ছোট বিজ্ঞানী। তো এটা ছোট হবে, ওকে, ছোট বিজ্ঞানী। কারণ ছোট বিজ্ঞানী বাচ্চারা কি করে? বাচ্চারা বিভিন্ন খেলার মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে তারা অনেক কিছু শিখে থাকে। তো তারা অ্যাক্টিভিটির উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তার জন্য পিয়াজে বলেছেন শিশুরা হলো কি? ছোট বিজ্ঞানী, ছোট বিজ্ঞানী, চাইল্ড সায়েন্টিস্ট। নেক্সট রয়েছে পিয়াজে কোন স্তরে অবজেক্ট পারমানেন্সের কথা বলেছেন? যে পিয়াজের যে 4টা স্টেজ রয়েছে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরির মধ্যে 4টা স্টেজ রয়েছে, সেই কোন স্টেজের মধ্যে অবজেক্ট পারমানেন্সের কথা বলা হয়েছে? তো এই অবজেক্ট পারমানেন্স কি? এটা হলো বস্তু স্থায়িত্ব। মানে যখন বাচ্চারা কি করবেন? বাচ্চা যখন সেন্সরি মোটর স্টেজে থাকে, মানে সংবেদন সঞ্চালনমূলক স্তরে থাকে 0 to 2 ইয়ার্স, এই স্টেজে থাকাকালীন বাচ্চাদের ধরো কোনো একটা খেলনা দেওয়া হলো, যে তাদেরকে ধরো একটা বল দিয়ে খেলতে দেওয়া হলো, তারা খেলে, যতক্ষণ তাদের চোখের সামনে এই বলটা থাকবে বা এই খেলনাটা থাকবে সেটা মনে করি ওইটা আছে, কিন্তু যখন এটা তার সামনে থেকে সরিয়ে নেওয়া হবে সে ভাবে এটার নেই, এটার এক্সিস্টই করে না। ওইটাকে বলা হয় বস্তু স্থায়িত্ব। আর এই অবজেক্ট পারমানেন্সের কথা বলা হয়েছে যে সেন্সরি মোটর স্টেজের মধ্যে, অর্থাৎ সংবেদন সঞ্চালনমূলক স্তরে বলা হয়েছে। 0 to 2 ইয়ার্স যে প্রথম স্টেজটা রয়েছে সেটাতেই বলা হয়েছে। পিয়াজের মতে কোনটি শিশু সংবেদন সঞ্চালনমূলক স্তরের
শিক্ষাগত তাৎপর্য, বস্তুর আকার, রং এবং আকৃতি উপলব্ধি, বস্তু ব্যবহারের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন, প্রতিক্রিয়ার মাধ্যমে প্রজ্ঞামূলক আচরণের বিকাশ। যে পিয়াজের মতে শিশুর যে সংবেদন সঞ্চালনমূলক স্তরটা রয়েছে, মানে সেন্সরি মোটর স্টেজটা রয়েছে, এইটার মধ্যে শিক্ষাগত তাৎপর্য কী, এখানে যে বস্তুর কি আকার রয়েছে সেটা জানতে পারে, যে তার রংটা বা আকৃতি উপলব্ধি, এইসব ব্যাপারে শিশুরা জানতে পারে। কোন স্টেজের মধ্যে? সেন্সরি অপারেশনাল স্টেজের মধ্যে। পিয়াজের মতে শিশু ইগোসেন্ট্রিক হয় কোন স্তরে? প্রাক সক্রিয়তার স্তরে ইগোসেন্ট্রিক। যে পিয়াজের মতে শিশুরা ইগোসেন্ট্রিক হয় প্রাক সক্রিয়তার স্তরে, মানে প্রি অপারেশন স্টেজের মধ্যে। এখানে শিশুরা মনে করেন কি, তারা মানে এখানে আমাদের শিশুরা মনে করেন যে পৃথিবীর প্রতিটা ব্যক্তি সে যেটা ভাবছে, পৃথিবীর সব ব্যক্তি সেটাই ভাবছে, সে যেটা ভাবছে ওইটাই সবাই ভাবছে, সে যেরকম করে ভাবছে সবাই এরকম করেই ভাবছে, সে যেটা ভাবছে সেটাই কারেক্ট। তার মধ্যে একটা শিশুদের মধ্যে এরকম একটা ইগোসেন্ট্রিক কাজ করে। তো এইটা বলেছে কোন স্টেজের মধ্যে? প্রাক সক্রিয়তা স্তরে। কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত, যে কগনিটিভ ডেভেলপমেন্টের সঙ্গে সম্পর্কযুক্ত থিঙ্কিং, রিজনিং, প্রবলেম সলভিং, ইমাজিনেশন এক্সেট্রা। বেসিক্যালি কগনিটিভ ডেভেলপমেন্ট যেটা ব্রেনের সাথে রিলেটেড, তো ব্রেনের সাথে রিলেটেড হলে থিঙ্কিং হবে, যে চিন্তা করা, কোনো একটা চিন্তা করবো, এখন চিন্তা করলাম, রিজনিং বা কোনো একটা প্রবলেম সলভ করলাম, কোনো কিছু ইমাজিন করলাম, এগুলি করলাম না কি ব্রেন দিয়ে ভাববো, ব্রেন দিয়েই থিঙ্ক করবো, ব্রেন দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো। তো এগুলি কগনিটিভ ডেভেলপমেন্টের সাথে সম্পর্কিত। পিয়াজে গুরুত্ব আরোপ করেছেন কিসের উপর? অ্যাক্টিভিটির উপর। যে পিয়াজে গুরুত্ব দিয়েছেন অ্যাক্টিভিটির উপর, বিভিন্ন কাজের মাধ্যমে শিখবে, বিভিন্ন এক্সপিরিয়েন্সের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। কারণ পিয়াজে বলেছেন শিশুরা হলো ছোট বিজ্ঞানী, আর তারা অ্যাক্টিভিটির উপর গুরুত্ব দিয়েছেন, অ্যাক্টিভিটির মাধ্যমে শিশুরা বিভিন্ন জিনিস শিখে থাকবে। নেক্সট রয়েছে চাইল্ড সাইকোলজি বলা হয় কাকে? পিয়াজে। যে ফাদার অফ চাইল্ড সাইকোলজি বলা হয় পিয়াজেকে। ওকে, পিয়াজে বলেছেন ডেভেলপমেন্ট হলো ডিসকন্টিনিউয়াস প্রসেস। পিয়াজে কি বলেছেন? ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্ট হলো ডিসকন্টিনিউয়াস প্রসেস। কারণ পিয়াজে কি করেছেন? বাচ্চাদের নিয়ে গবেষণা করেছেন, গবেষণা করে তিনি একটা কি করেছেন? একটা থিওরি দিয়েছেন। থিওরিটার নাম কি? কগনিটিভ ডেভেলপমেন্ট। এই কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে তিনি 4টা স্টেজের কথা বলা হয়েছে, 4টা স্তরে। যে শিশু যে বৌদ্ধিক বিকাশটা হয় সেটা একটা স্তরে স্তরে হয়, একটা ধাপে ধাপে হয়। আর ধাপে ধাপে যখন হয়, যে কোনো স্তরে আমাদের একটু বেশি হয়, কোনো স্টেজে একটু কম হয়, তো এটা কি যে ডেভেলপমেন্টটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউয়াস না, এটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। তো পিয়াজে বলেছেন ডেভেলপমেন্ট হলো একটা ডিসকন্টিনিউয়াস প্রসেস। পিয়াজে ভাষার ক্ষেত্রে বলেছেন প্রথমে চিন্তা আসবে পরে ভাষা আসবে। পিয়াজে কি বলেছেন? পিয়াজে বলেছেন যে থিঙ্কিং, বাচ্চারা যে থিঙ্ক করবে সেটা আগে আসবে, তারপর ভাষা আসবে। তো যদি পরীক্ষাতে আসে প্রথমে চিন্তা পরে ভাষা আসবে, এটা কে বলেছেন? এটা পিয়াজে বলেছেন। বা পিয়াজের মধ্যে ভাষা নিয়ে কি বলেছেন? যে প্রথমে চিন্তা আসবে পরে ভাষা আসবে। কিন্তু এই জায়গাতে যদি আমি এখন যে বাইগটস্কি দেখি, বাইগটস্কি কিন্তু কি বলেছেন? চিন্তা আর ভাষা কি দুইটা আলাদা আলাদা আসে, কিন্তু 3 বছরের পর গিয়ে দুইটা একসাথে হয়ে যায়। ওকে, তো দুইটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু ভালোভাবে বোঝাটা দরকার, কারণ এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসছেও দেখা যায়। তো তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করবে, বারবারই আমরা বলে থাকি কনসেপ্টটা খুবই দরকার। কনসেপ্ট ক্লিয়ার থাকলে যে কোনো কান থেকে কোশ্চেন আসলে ইজিলি আনসারটা কিন্তু করা যায়। তোমাদের যদি এই কোশ্চেন আনসারগুলি প্রয়োজন হয়, আর এই কোশ্চেন আনসারের পাশাপাশি তোমাদের ডিটেলসটা প্রয়োজন হয়, আরও অনেক কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশনও রয়েছে আমাদের নোটসের মধ্যে, সেটা তোমাদের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে TET 1 TET 2 একদম ফুল সিলেবাসের অ্যাকর্ডিং টু সিলেবাস নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। আর তার সাথে তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্ট। তো তোমাদের অনলাইন মক টেস্টের প্রয়োজন, অফলাইন মক টেস্টের প্রয়োজন, তোমাদের নোটসের প্রয়োজন, তোমাদের অনলাইন ক্লাসেসের প্রয়োজন, যেটাই তোমাদের প্রয়োজন টেট রিলেটেড, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, নেক্সট রয়েছে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজ সেটা যে ইয়ারটা, সে বয়সটা, সেটা হলো 0 থেকে 2, মানে 0 to 2 ইয়ার্স। প্রি অপারেশনাল স্টেজ হলো 2 to 6 ইয়ার্স বা 2 to 6 or 7 ইয়ার্স। তারপর কনক্রিট অপারেশনাল স্টেজ হলো 7 to 11 ইয়ার্স। ফর্মাল অপারেশনাল স্টেজ হলো 11 বছরের উপরে, মানে 11 ইয়ার্স অ্যাবাভ। নেক্সট রয়েছে সেন্সরি মোটর স্টেজের কয়েকটি বৈশিষ্ট্য। সেন্সরি মোটর স্টেজের কয়েকটি বৈশিষ্ট্য কি? অবজেক্ট পারমানেন্স, তারপর রয়েছে ডিফার্ড ইমিটেশন, রিফ্লেক্স অ্যাকশন। তো এগুলি হলো সেন্সরি মোটর স্টেজের কিছু ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। তারপর রয়েছে প্রি অপারেশনাল স্টেজের কয়েকটি বৈশিষ্ট্য। প্রি অপারেশনাল স্টেজের কয়েকটি বৈশিষ্ট্য কী কী রয়েছে? ইললজিক্যাল থিঙ্কিং, ইরিভার্সিবল, তারপরে কনসেন্ট্রেশন হবে এটা ইগোসেন্ট্রেশন, এনিমেশন এক্সেট্রা।
ওকে, তো এইগুলি হলো প্রি অপারেশনাল স্টেজের কিছু বৈশিষ্ট্য। তারপর কনক্রিট অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য, লজিক্যাল থিঙ্কিং, ট্রান্সটিবিলিটি, তারপর আছে কনজারভেশন, ক্লাসিফিকেশন, সিরিয়েশন, রিভার্সিবিলিটি ইত্যাদি। ফর্মাল অপারেশনাল স্টেজের কয়েকটি বৈশিষ্ট্য, অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, ডিডাকটিভ থিঙ্কিং এক্সেট্রা। তো বেসিক্যালি এই যে 4টা স্টেজ রয়েছে, সেন্সরি, প্রথমে সেন্সরি মোটর স্টেজ। সেন্সরি মোটর স্টেজের মধ্যে বাচ্চারা অবজেক্ট পার্মানেন্স মানে বস্তুদের স্থায়িত্ব, ধরো একটা বাচ্চার সামনে কোনো একটা খেলনা নিয়ে আসলো, সেটার সাথে খেললো, যখন তার সামনে থেকে এটা সরিয়ে ফেলা হবে সে ভাববে ওইটার এক্সিস্ট করে না, তো ওইটাকে বলো অবজেক্ট পার্মানেন্স। বা ডিফার ইমিটেশন, সে ইমিটেশন করে, ইমিটেশন মানে কি, অনুকরণ বা রিফ্লেক্স অ্যাকশন। তো এগুলি কি, এগুলি হলো সেন্সরি মোটর স্টেজের যে কিছু বৈশিষ্ট্য। তাছাড়া প্রি অপারেশন স্টেজে কি রয়েছে, প্রি অপারেশন স্টেজে যেরকম বাচ্চারা কি ইললজিক্যাল চিন্তাভাবনা করে, মানে এটা কোনো লজিকের সাথে কোনো লেনাদেনাই নেই, ইললজিক্যাল থিঙ্কিং বা ইরিভার্সিবল, বা তারপর ইগোসেন্ট্রিজম থাকে, মানে সে ভাবে সে যেটা ভাবছে সবাই এটাই ভাবছে, তো এরকম থাকে প্রি অপারেশন স্টেজের মধ্যে। আর কনক্রিট অপারেশন স্টেজের মধ্যে বাচ্চারা লজিক্যালি চিন্তা ভাবনা করে, তারপর কনজারভেশন করতে পারে, ক্লাসিফিকেশন করতে, শ্রেণীকরণ করতে পারে, যে ম্যাচিং করতে পারে বা মিলাতে পারে, সিরিয়েশন করতে পারে, রিভার্সিবিলিটি থিঙ্কিং চলে আসে কনক্রিট অপারেশনাল স্টেজের মধ্যে। আর ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে কি, তারা অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করতে পারে, ডিডাকটিভ থিঙ্কিং করতে পারে, মানে ফর্মালি তারা থিঙ্ক করে, তো এটা চলে আসে ফর্মাল অপারেশনাল স্টেজের মধ্যে। নেক্সট রয়েছে পিয়াজের তথ্যের এডুকেশন ইমপ্লিকেশন হলো, পিয়াজের যে তথ্য রয়েছে, থিওরিটা রয়েছে, সেটার এডুকেশন ইমপ্লিকেশনকে আমরা প্রতিটা থিওরির কিন্তু এডুকেশন ইমপ্লিকেশন দেখতে লাগে। যেহেতু আমরা কী পড়ছি, আমরা কিন্তু যে টিচার হওয়ার জন্যই তো আমরা এগুলো পড়াশোনা করছি, আর সিডিপি, প্যাডাগজি, এগুলি কি টিচার হতে গেলে এগুলো জানতে লাগে, সাইকোলজি জানতে লাগে, বাচ্চাদের বুঝতে লাগে, কোন সিচুয়েশানে কীভাবে আমাদের হ্যান্ডেল করতে লাগে সেই জিনিসগুলো জানতে লাগে, তার জন্যই কিন্তু এইগুলো পড়া। তো আমাদের প্রতিটা থিওরি কিন্তু এডুকেশন ইমপ্লিকেশন জানতে লাগবে। তো পিয়াজের তথ্যের এডুকেশন ইমপ্লিকেশন হলো স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম, যে ক্লাসরুম কীরকম হতে লাগবে, স্টুডেন্ট সেন্টার, কারণ স্টুডেন্টকে কেন্দ্র করে, যে শিশুদের কেন্দ্র করেই কিন্তু আমাদের ক্লাসরুমটা চালাতে লাগবে, যে কীভাবে পড়ানো হবে, কি পড়ানো হবে, সিলেবাসে কারিকুলামে কি থাকবে না থাকবে, কোন সিস্টেমে পড়ানো হবে, সব কিছু বিষয়ে কিন্তু কাকে কেন্দ্রকে মানে কাকে উৎসর্গ করে করতে লাগবে, রেডি করতে লাগবে, যে স্টুডেন্টদেরকে কেন্দ্র করে। কারণ এখন এই যে মডার্ন যুগে কিন্তু আমাদের যে এডুকেশন সিস্টেমটা সেটা কি, সেটা হলো প্রগ্রেসিভ এডুকেশন। আর প্রগ্রেসিভ এডুকেশনের যে উদ্দেশ্যটা কি, চাইল্ড সেন্টার এডুকেশন, মানে শিশুকে কেন্দ্র করে আমাদেরকে পড়াতে লাগবে, শিশুদের কেন্দ্র করে তাদেরকে পড়ানোটা উচিত। তো পিয়াজের তথ্যের এডুকেশন ইমপ্লিকেশনে হলো স্টুডেন্ট সেন্টার ক্লাসরুম। নেক্সট অ্যাক্টিভিটি বেস ক্লাস, মানে অ্যাক্টিভিটির মাধ্যমে শিখবে। ধরো বাচ্চাদের ধরো একটা প্রজেক্ট দেওয়া হলো, সে প্রজেক্টটা বানাতে সে অনেক কিছু শিখলো, তাকে ধরো কোনো একটা প্র্যাকটিক্যাল দেওয়া হলো, প্র্যাকটিক্যালের মাধ্যমে কোনো কিছু শিখলো, খেলতে দেওয়া হলো, খেলার মাধ্যমে কোনো কিছু শিখলো, এরকম বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে তারা অনেক কিছু শিখতে পারবে। তো অ্যাক্টিভিটি বেস ক্লাসরুম হতে লাগবে। এজ অ্যাপ্রোপ্রিয়েট কারিকুলাম, আর কারিকুলামটা এরকম হতে লাগবে, মানে এজ অ্যাপ্রোপ্রিয়েট, যার যেরকম এজ সেই এজের অ্যাকর্ডিং কিন্তু করতে লাগবে। এরকম না যে ধরো কেউ এখন 10 বছর বয়স হলে ধরো ক্লাস 5-এ থাকে, এখন তাকে যদি ক্লাস 1-এর একটা বাচ্চাকে যদি যে ক্লাস 5-এর যেটা পড়ে সেই সিলেবাস এনে দিই বা সেই কিছু দিই, তাহলে সে পারবে না। তো এজের অ্যাকর্ডিং কিন্তু কারিকুলামটা রেডি করতে লাগবে। তো এগুলি হলো পিয়াজের তথ্যের কিছু এডুকেশন ইমপ্লিকেশন। ওকে, সো এইগুলি ছিল ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, এবং তোমাদের কোনো নিড থাকলে যে তোমরা কোন টপিক থেকে কোন সাবজেক্ট থেকে ক্লাস চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। তোমাদের কমেন্ট অনুসারে আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। ওকে, সো তোমরা এইভাবেই কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করবে, তোমাদের কি নিড সেটা জানাবে, তোমাদের অ্যাকর্ডিং আমরা ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো সেটার জন্য তোমরা চোখ রাখো দ্য সাকসেস মাস্টার ইউটিউব চ্যানেলে। আর তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, ক্লাসের প্রয়োজন হয়, অনলাইন মক টেস্ট হোক কিংবা অফলাইন মক টেস্ট হোক, যেটাই তোমাদের প্রয়োজন ট্যাট রিলেটেড, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা আমাদের সেন্টারে এসে নিতে পারো, আর অনলাইন নিতে চাইলে দ্য সাকসেস মাস্টার অ্যাপের মাধ্যমে নিতে পারো। ওকে, তো আমাদের যে চাণক্য ব্যাচ রয়েছে সেই ব্যাচের মধ্যে তোমরা পেয়ে যাবে সবগুলি সাবজেক্টের একদম ফুল সিলেবাসের অ্যাকর্ডিং টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে, ডিপলি ডিসকাস করা সেই ক্লাসের নোটস পেয়ে যাবে, কনসেপ্ট তো আছেই, কনসেপ্টের পাশাপাশি ওয়ান লাইনার কোশ্চেন পাবে, মক টেস্টের সিরিজ পেয়ে যাবে, তাছাড়া তোমরা সেখানে প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। আর সম্পূর্ণ সিরিজটা, সম্পূর্ণ ফুল প্যাকেজটা তোমরা পেয়ে যাবে অনলি 999, অনলি 999-এ তোমরা পেয়ে যাবে।
ওকে, আর তাছাড়া তোমাদের জন্য একটা খুব শীঘ্রই একটা সারপ্রাইজ নিয়ে আসতে চলেছি। তোমাদের জন্য সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে আসতে চলেছি। সেটার জন্য তোমরা আমাদের সাথে থাকো, পাশে থাকো, খুব শীঘ্রই তোমাদেরকে আমরা জানিয়ে দেব। তাছাড়া তোমাদের যদি হার্ড কপি নোটসের প্রয়োজন হয়, হার্ড কপি যে নোটসটা রয়েছে সেই নোটের প্রাইসটা হলো বেঙ্গলি ভাষার নোটের প্রাইসটা 3000, ট্যাট 1 3000, ট্যাট 2 3000 বেঙ্গলি ভার্সন, আর ইংলিশ ভাষার নোটসটা হলো 4000। আর যদি কম্বাইন নোটস নাও সেই ক্ষেত্রে 1000 ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তাছাড়া তোমরা ফ্রি মক টেস্ট দিতে চাইলে তোমরা এই নম্বরে মেসেজ করে দেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে, তাহলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করা হবে এবং সেখানে তোমরা মক টেস্ট পেয়ে যাবে। প্রতিনিয়ত আমাদের এখানে মক টেস্ট হয়ে থাকে। আর যারা যারা নোটস নেবে, নোটের সাথে তোমরা ফ্রি অফ কস্ট স্পেশাল অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। আর যদি চাও অফলাইন মক টেস্টের প্রয়োজন, সেটাও রয়েছে মক টেস্টের সিরিজ। টোটাল 30টা মক টেস্টের সেট, পার মক টেস্টে 150 করে কোশ্চেন, আনসার কি এবং ওয়েমার শিটও প্রোভাইড করা হয়। সেগুলো যদি প্রয়োজন হয় সেটা অ্যাভেলেবেল রয়েছে, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। বেসিক্যালি ট্যাট রিলেটেড যেটা প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।